রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের সুযোগ নেয়ার চেষ্টা করলে তাদেরকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১শে হলে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। সন্ত্রাসী যে সংগঠন ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছি, তারপরে রাষ্ট্রীয় যে বাহিনী রয়েছে পুলিশের নির্যাতনের শিকার হয়েছি, সেখানে ৬ দিন আটকে রাখা হয়েছিল। আমাদের যে সমন্বয়ক নাহিদ রয়েছে, আসিফ রয়েছে, বাকের রয়েছে, তাদেরকে গুম করে ফেলা হয়েছিল। স্বাভাবিক একটা নাগরিক যেই একটা বেসিক অধিকার, চিকিৎসার অধিকার, সেটা থেকে বঞ্চিত করা হয়েছিল। অর্থাৎ রাষ্ট্র কাঠামোর যেই ১৬ বছরের যে নিপীড়ন ব্যবস্থাটা প্রতিষ্ঠিত করা হয়েছিল, এই নিপীড়ন ব্যবস্থার ভিতর দিয়ে গিয়েই হচ্ছে আমাদের এই প্রাথমিক অর্জনটি করতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে বা কারা থাকবেন, আপনারা একটি ঘোষণা দিয়েছেন, এখন আপনাদের কি সেই একই সিদ্ধান্ত রয়েছে কিনা, বা এখন কাদেরকে আপনারা নির্ভরযোগ্য মনে করছেন এই সরকারের? দেখুন, আমরা আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আমরা ঘোষণা করেছি তার সম্মতিক্রমে। সেই জায়গায় আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে, সুশীল সমাজ থেকে, বুদ্ধিজীবী সমাজ থেকে, শিক্ষক মহল থেকে বিভিন্ন নাম সাজেশন এসেছিল। সেই জায়গা থেকে আমরা শর্ট লিস্টেড করেছি ধরুন ২০ জনের মতো। সেই জায়গা থেকে হয়তো আমরা ১০ সবচেয়ে ভালো যারা হয় যে ফেজগুলো, এরকম ১০-১২ জন দিয়ে বা ১৫ জন হতে পারে, আমরা একটি এরকম প্যানেল করতে চাই। আসলে তাদের গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, যেটি আমরা বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর উপরে কিন্তু মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে নির্বাচন কমিশন। এই কমিশন বিগত ১৬ বছরে বাংলাদেশের মানুষের কাছে থেকে যে আস্থার জায়গাটি, সেটি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে। সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন। নির্বাচন কমিশন হিসেবে যারা রয়েছে, সেই জায়গাটিতে সংস্কার প্রয়োজন। বাংলাদেশের বিচার ব্যবস্থা একটি বিশাল আস্থাহীনতা তৈরি হয়েছে। আপিল বিভাগে যারা বসে রয়েছেন, আমরা জানি তারা সরকারের তোষামোদি করতেই ব্যস্ত থাকতেন। একটু বলি যে প্রধান বিচারপতির বাসভবন সহ অনেক বিচারকের বাসভবনে হামলা হয়েছে, অনেক বিচারক কিন্তু আসতে পারছেন না, এরকম ঝুঁকিতে। এই বিষয়ে আপনারা কি ধরনের ব্যবস্থার কথা বলবেন আইন শৃঙ্খলা বাহিনীকে? দেখুন, যে কোনো যে আবাসনগুলোর কথা আপনি বলছেন, এগুলো তো রাষ্ট্রীয় একটি আবাসন, তাই না? তো এগুলো জনগণের টাকায় তৈরি, ট্যাক্সের টাকায় তৈরি। আমরা এগুলোতে হামলার পক্ষে কখনোই না। আমরা এগুলোকে সহিংসতা বলে চিহ্নিত করতে চাই এবং আমরা অবশ্যই বিশ্বাস করি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যারা এই হামলার সাথে জড়িত। আমরা বিশ্বাস করি আমাদের একটি শান্তিপূর্ণ পরিবেশ দরকার এবং যারা এটি করছে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তারা সহিংসতার জায়গা থেকে, ব্যক্তিগত আক্রোশের জায়গা থেকে এগুলো করছে এবং আমরা এগুলোকে সমর্থন করি। দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি যে সংখ্যালঘুদের স্থাপনায় হামলা হয়েছে, অনেক সংখ্যালঘুদের উপরে শারীরিকভাবে নির্যাতনের খবর আমাদের কাছে এসেছে। এই বিষয়টি নিয়ে আপনাদের বার্তাটা কি? দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল থেকেই আমাদের সবাই নেতাকর্মী সমন্বয়ক সবাই বারবার বার্তা দিয়েছে যে সংখ্যালঘু বা রাষ্ট্রীয় যে উপাসনালয়গুলো রয়েছে, ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে, সেগুলো আমরা যেন সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করে। সেই জায়গা থেকে আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদেরকে মাথায় রাখতে হবে ১৬ বছরের যে ফেসিজমের যে কাঠামোটি তৈরি হয়েছে, সেটি কিন্তু একদিনে উৎখাত হয়ে যায়নি। তাদের যে উত্তরসূরিরা তারা থেকে গিয়েছে, তারা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের পথটি যেন প্রশস্ত না হতে পারে, সেটির জন্য তারা কিন্তু তারা সবসময় করবে। সুতরাং আমরা সবাইকে বলবো, আমরা পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করবেন এবং তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র আপনারা রুখে দিবেন। ডিবি অফিসে আপনাদের আটকে রাখার বিষয় নিয়ে অনেক ধরনের কথাবার্তা নেট জগতে ছড়িয়েছে। আসলে সেখানে আমি আদালতে, বিশেষ করে আদালত ফলো করি, তো আদালতে অনেক ধরনের শুনানি হয়েছে। আইনজীবীরা প্রমাণ করার চেষ্টা করেছেন যে আপনাদেরকে জোরপূর্বক আটকে রাখা হয়নি, আপনারা স্বেচ্ছায় সেখানে গিয়েছেন, আপনাদের পরিবারের সাথেও আপনাদেরকে সাক্ষাৎ করানো হয়েছে। আসলে ঘটনাটা কি হয়েছিল একটু সংক্ষেপে যদি বলেন। মানে স্বেচ্ছা একজন মানুষকে তুলে নিয়ে যাওয়া কিভাবে সম্ভব? স্বেচ্ছার সাথে তো তুলে নিয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদেরকে ফোন দিলে আমরা চলে আসতাম। আর আরেকটি জিনিস হচ্ছে, মানে এটা যে একটা ভণ্ডামির চরম মাত্রা ছিল, সেটা পুরো বাংলাদেশের জনগণ এমনিই বুঝে গিয়েছে। যেই আন্দোলনকারীরা রাজপথে ১ মাস আন্দোলন করেছে কোনো স্ক্রিপ্ট ছাড়া, অগ্নিঝরা বক্তব্য দিয়েছে কোনো স্ক্রিপ্ট ছাড়া, সেই আন্দোলনকারীদেরকে ৩ লাইন পড়ানো হয়েছে স্ক্রিপ্ট দিয়ে। তো এটা যে স্ক্রিপ্টেড, এটা তো বোঝা যায় এটা প্রেসক্রাইবড একটা জিনিস। আবার আমরা সেখানে থেকেছি ধরুন ৬ দিন, আমরা ১৮ বেলা খেয়েছি। এক বেলা খাইয়ে সাথে সাথে সেখান থেকে বের হওয়ার আগে যখন আমরা জানতে পারি সোশ্যাল মিডিয়ায় সেটি ছড়িয়ে পড়েছে, তখন সেটিও যে ইন্টেনশনালি করা হয়েছে এবং আমরা ভালো ছিলাম এটি দেখানো হয়েছে, সেটাও যে প্রেসক্রাইব, সেটাও বোঝানো যায়। এমনকি আমাদের পরিবারের সদস্যরা, আমাদের টিচাররা একাধিক দিন গিয়ে ওইখানে সারা দিন দাঁড়িয়েছিল, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যেই একদিন ঢুকিয়ে ইচ্ছা করে খাওয়ানো হয়েছে এবং ভিডিও করানো হয়েছে এবং এরপর আবার আর ঢুকতে দেওয়া হয় নাই, সেটাও যে প্রেসক্রাইব, সেটা তাদের কার্যক্রমে বোঝা যায়। আমাদের আস্থার জায়গাটা ডিবির প্রতি কমে গিয়েছে কিভাবে, যে তাদের স্ক্রিপ্টগুলো এতটা সস্তা কিভাবে হয়। আপনারা এই আন্দোলন সফল করে এরকম একটি
স্বস্তির বাংলাদেশে পৌঁছাবেন, বা আপনারা কি ধরনের আশা প্রত্যাশা নিয়ে আন্দোলনটা শুরু করেছিলেন একটু যদি বলেন। দেখুন, আমাদের এখনো স্বস্তির বাংলাদেশ আমরা বলতে পারি না, স্বস্তি এখনো শেষ হয়নি। এখন এটা আমাদের প্রাথমিক অর্জন। এই প্রাথমিক অর্জন আমাদের আন্দোলনের দ্বিতীয় যে ধাপের যে আন্দোলনটি এখন শুরু হয়েছে, এবং সেটি পূর্ণাঙ্গ যেদিন আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নিশ্চিত করতে পারবো, সেদিনে হচ্ছে আমাদের স্বস্তি আসবে। প্রাথমিক যে জয়টি সেটি হচ্ছে আমরা যে শহীদ হয়েছে, আবু সাইদ মুগ্ধদের মতো যারা শহীদ হয়েছে, তাদেরকে আমরা জাতীয় বীর হিসাবে আমরা ঘোষণা করেছি, এবং তাদেরকে আমরা সেটিকে আমরা ডেডিকেটেড করেছি, এবং তাদেরকে জাতীয় বীর এবং তাদের জন্য হচ্ছে স্মৃতিস্তম্ভ তৈরি করা, তাদের পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, সেগুলোর জন্য রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার জন্য যা যা করা লাগে সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে অবশ্যই সেগুলোর ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম হাসনাত এবং সার্জিসের কথা।